মানুষের মনে ইচ্ছে থাকে হাজার রকম। কেউ চায় বড় হতে, কেউ ফিরে যেতে চায় ছোটবেলায়। এই ইচ্ছেগুলোই কখনো কখনো জীবনে এনে দেয় অদ্ভুত সব পরিবর্তন। রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছে পূরণ গল্পটি ঠিক তেমনই। ইচ্ছা, ভুল বুঝাবুঝি আর এক আশ্চর্য অভিজ্ঞতার কাহিনী। আপনাদের সাথে আছি আমি সায়মা। আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায়। আপনি যদি গল্প ভালোবাসেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায়। বর্তমান সময়ের দর্শকদের বোঝার সুবিধার্থে গল্পটিকে চলিত ভাষায় রূপান্তর করে উপস্থাপন করা হলো। সুবলচন্দ্রের ছেলের নাম সুশীল চন্দ্র, কিন্তু সবসময় যে নামের মতো মানুষ হয় তা তো না। সেই কারণেই সুবলচন্দ্র কিছুটা দুর্বল ছিলেন, আর সুশীলচন্দ্র মোটেও শান্ত ছিলেন না। ছেলেটা পাড়া শুদ্ধ সবাইকে অস্থির করে ঘুরত, তাই বাবা মাঝে মাঝেই শাসন করতে ছুটতেন। কিন্তু বাবার পায়ে বাত ছিল, আর ছেলে হরিণের মতো দৌড়াতে পারত, তাই কিল চর সবসময় ঠিক জায়গায় পড়তো না। তবে সুশীলচন্দ্র যদি ধরা পড়ে যেত, সেদিন আর রক্ষা ছিল না। আজ শনিবার, স্কুলে ছুটি দুপুর 2টায়, কিন্তু আজ স্কুলে যেতে সুশীলের একদম মন চাচ্ছিল না। অনেক কারণ ছিল। একে তো আজ ভূগোল পরীক্ষা, তার উপর ওপাড়ার বসেদের বাড়িতে আজ সন্ধ্যায় বাজি পোড়ানো হবে। সকাল থেকেই সেখানে ধুমধাম চলছে। সুশীলের ইচ্ছে সেখানেই সারাদিন কাটিয়ে দেবে। অনেক ভেবে শেষমেশ স্কুলে যাওয়ার সময় বিছানায় শুয়ে পড়ল। বাবা সুবল এসে জিজ্ঞাসা করলেন, কিরে, বিছানায় শুয়ে আছিস কেন? আজ স্কুলে যাবি না? সুশীল বলল, আমার পেট কামড়াচ্ছে, আমি আজ স্কুলে যেতে পারবো না। সুবল বুঝে গেলেন ছেলে মিথ্যে বলছে। মনে মনে বললেন, দাঁড়া, আজ তোকে একেবারে জব্দ করতেই হবে। বললেন, পেট কামড়াচ্ছে? তাহলে তোকে আজ কোথাও যেতে হবে না। বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একাই পাঠাবো। তোর জন্য আজ লজেন্স কিনে রেখেছিলাম, সেটাও খাওয়ার দরকার নেই। তুই এখানে চুপচাপ শুয়ে থাক, আমি একটু পাচন তৈরি করে আনছি। এই বলে ঘরের দরজা শিকল দিয়ে বন্ধ করে সুবলচন্দ্র খুব তেতো পাচন তৈরি করতে গেলেন। সুশীল তো মহা মুশকিলে। লজেন্স যেমন তার প্রিয়, পাচন খেতে তার তেমনি সর্বনাশ মনে হয়। আর কাল রাত থেকেই বসেদের বাড়ি যাওয়ার জন্য মন ছটফট করছে, সেটাও বন্ধ হবে নাকি। যখন সুবলবাবু বড় এক বাটি পাচন নিয়ে ঘরে ঢুকলেন, সুশীল বিছানা থেকে লাফ দিয়ে উঠে বলল, আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে, আমি আজ স্কুলে যাব। বাবা বললেন, না না, সে হবে না, আগে পাচন খেয়ে এখানেই চুপচাপ শুয়ে থাক। এই বলে তাকে জোর করে পাচন খাইয়ে ঘরে তালা লাগিয়ে বেরিয়ে গেলেন। সুশীল বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে সারাদিন শুধু ভাবতে লাগলো, আহা, যদি কালই আমার বয়স বাবার মতো হতো, তাহলে যা ইচ্ছা করতাম, কেউ আমাকে আটকাতে পারতো না। অন্যদিকে সুবলবাবু বাইরে একা বসে ভাবতে লাগলেন, আমার বাবা মা যদি আমাকে এত আদর না করতো, তাহলে আমার পড়াশোনা ঠিকঠাক হতো। আহা, যদি আবার ছোটবেলায় ফিরতে পারতাম, তাহলে আর সময় নষ্ট করতাম না, শুধু পড়াশোনাতেই মন দিতাম। ঠিক তখনই ইচ্ছা ঠাকুরন ঘরের বাইরে দিয়ে যাচ্ছিলেন। বাবা ছেলের মনে কি ইচ্ছে তিনি সব জেনে ভাবলেন, আচ্ছা, কিছুদিন ওদের ইচ্ছা পূরণ করে দেখি। তিনি গিয়ে বাবাকে বললেন, তোমার ইচ্ছে পূরণ হবে, কাল থেকে তুমি তোমার ছেলের বয়সী হবে। ছেলেকে গিয়ে বললেন, কাল থেকে তুমি তোমার বাবার বয়সী হবে। দুজনেই শুনে খুব খুশি হয়ে গেল।
বৃদ্ধ সুবলচন্দ্র সাধারণত রাতে ভালো ঘুমোতে পারতেন না, ভোরের দিকে একটু ঘুম আসতো। কিন্তু আজ কি হলো, হঠাৎ খুব ভোরে লাফ দিয়ে বিছানা থেকে নেমে দেখেন তিনি খুব ছোট হয়ে গেছেন। পরা দাঁত সব গজিয়ে গেছে, মুখে গোঁফদাড়ি নেই, ধুতি জামা ঢিলে হয়ে গেছে, হাতা শেষ মাটি পর্যন্ত ঝুলছে, ধুতির কোচেও এমন লুটোচ্ছে যে হাঁটতেই কষ্ট। অন্যদিকে সুশীলচন্দ্র অন্যদিন ভোরে উঠে দৌড়াদৌড়ি করত, কিন্তু আজ তার ঘুম ভাঙতেই চায় না। অবশেষে বাবার চেঁচামেচিতে জেগে দেখে কাপড়গুলো এত আটসাট হয়ে গেছে যে ছিঁড়ে যাচ্ছে, শরীর বড় হয়ে গেছে, মুখে কাঁচা পাকা গোঁফদাড়ি, আর মাথার সামনে চুল নেই, টাক ঝকঝক করছে। আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছাড়তেই চাইছে না, বারবার হাই তুলছে, এপাশ ওপাশ করছে। শেষমেশ বাবার গোলমেলে বিরক্ত হয়ে উঠল। দুইজনের ইচ্ছে পূরণ হলো বটে, কিন্তু হায় কি মুশকিল। সুশীলচন্দ্র ভেবেছিল বাবার মতো স্বাধীন হলে গাছে চড়া, জলে ঝাঁপ দেওয়া, কাঁচা আম খাওয়া, পাখির বাসা ফেলে দেওয়া, যা খুশি করবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আজ তার গাছে চড়ার ইচ্ছাই হলো না। পুকুর দেখে মনে হলো ঝাঁপ দিলেই তো জ্বর এসে যাবে, তাই মাদুর পেতে চুপ করে বসে থাকলো। ভাবল একেবারে খেলাধুলা ছেড়ে দিলে ভালো হবে না, তাই কাছে একটা আমড়া গাছে ওঠার চেষ্টা করলো। কিন্তু কাল পর্যন্ত কাঠবিড়ালির মতো ওঠা গাছে আজ একেবারেই উঠতে পারল না, বরং ডাল ভেঙে ধপ করে মাটিতে পড়ল। রাস্তায় লোকেরা এই দৃশ্য দেখে হাসতে হাসতে লুটাপুটি খেল। সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করে আবার মাদুরে এসে বসল। চাকরকে বলল, যাও 1 টাকার লজেন্স এনে দাও। চাকর 1 গাদা লজেন্স এনে দিল, কিন্তু দাঁতহীন মুখে চুষে মোটেও ভালো লাগলো না। ভাবল বাবাকেই দেই। তারপরেই মনে হলো, না, এত খেলে বাবার অসুখ হবে। কাল পর্যন্ত যেসব ছেলে তার সাথে খেলতো, আজ বুড়ো সুশীলকে দেখে দূরে পালালো। সুশীল বিরক্ত হয়ে ভাবল, এই ছোড়াগুলো এখন গোলমাল করবে। অন্যদিকে বাবা সুবলচন্দ্র ভেবেছিলেন ছোটবেলায় ফিরতে পারলে সারাদিন শান্ত হয়ে বই পড়বেন, কিন্তু ছেলে বয়স পেয়ে আজ স্কুলে যেতেই চাইছেন না, পেট ব্যথার অজুহাত দিচ্ছেন। কিন্তু সুশীল তো এসব ফাঁকি চেনে, জোর করে ছোট বাবাকে স্কুলে পাঠাতে লাগলেন। বিকেলে ছুটি পেয়ে সুবল দৌড়াদৌড়ি করতে চাইলে বুড়ো সুশীল রামায়ণ নিয়ে পড়ায় বসাতো, গোলমাল সহ্য করত না। তাই সুবলকে ধরে বসিয়ে বড় বড় অঙ্ক কষতে দিত। সন্ধ্যায় দাবা খেলার সময়ও মাস্টার এনে 10টা পর্যন্ত পড়াতো। খাওয়ার ব্যাপারে সুশীলের কড়াকড়ি ছিল, কারণ বৃদ্ধ অবস্থায় সুবলের হজম খারাপ ছিল। কিন্তু এখন কম বয়সে সুবলের এমন ক্ষুধা যে নুড়িও হজম হয়ে যেত। সুশীল যত আটকাতো সুবল তত অস্থির হয়ে যেত। অবশেষে রোগা হয়ে গেল। সুশীল ভাবল অসুখ হয়েছে, ওষুধ খাওয়াতে লাগলো। বুড়ো সুশীলেরও অবস্থা খারাপ। পুরনো অভ্যাসে যাত্রা দেখতে গিয়ে ঠান্ডা লেগে কাশি জ্বর হয়ে গেল। স্নান করতে গিয়ে বাত ধরে ফুলে গেল। চিরুনি চালাতে গিয়ে টাক বেরোলো। দাঁত না থাকায় পান খাওয়া গেল না। একদিন ভুলে পাড়ার বুড়ি পিসির কলসিতে ঢিল মেরে লোকজনের হাতে মার খেল। সুবলও অনেক সময় ভুলে বুড়োদের সঙ্গে বসে তাস খেলতে যেত। সবাই তাড়িয়ে দিত। নাপিতকে দাড়ি কামানোর কথা বললে নাপিত হাসত। কখনো ছেলেকে মারলে সবাই ধমক দিত, ছোট ছেলে হয়ে বুড়োকে মারিস। অবশেষে সুবল প্রার্থনা করতে লাগলো, আহা,
যদি আবার আমার ছেলে সুশীলের মতো বুড়ো হতে পারতাম। সুশীলও হাত জোর করে বলল, হে ঠাকুর, আমাকে ছোট করে দাও, মনের সুখে খেলতে চাই, বাবার দুষ্টুমি সামলানো যায় না। তখন ইচ্ছা ঠাকুরন এসে বললেন, কি শখ মিটেছে? দুজনেই প্রণাম করে বলল, দোহাই ঠাকুর, মিটেছে, আমাদের আগের মতো করে দিন। ঠাকুরন বললেন, আচ্ছা, কাল সকালে তাই হবে। পরদিন সকালে সুবল আগের মতো বুড়ো আর সুশীল ছোট ছেলে হয়ে জেগে উঠল। দুজনেরই মনে হলো স্বপ্ন দেখে উঠেছে। সুবল গলা ভার করে বললেন, সুশীল, ব্যাকরণ মুখস্থ করবে না? সুশীল মাথা চুলকাতে চুলকাতে বলল, বাবা, আমার বই হারিয়ে গেছে।